আসসালামু আলাইকুম। আজকে আমরা এখন ডায়াবেটিস ইনসিপিডাস নিয়ে কিছু আলোচনা করব। ডায়াবেটিস ইনসিপিডাস এবং ডায়াবেটিস মেলাইটাস এই দুটো অনেক সময় কনফিউশন হতে পারে, যেহেতু কাছাকাছি টার্ম শুনতে একটু কাছাকাছি মনে হয়। সেই কারণে আমরা প্রথমে ডায়াবেটিস মেলাইটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাস এর মধ্যে কিছুটা ডিফারেন্স আলোচনা করব। আমরা জানি ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে ইনসুলিনের সমস্যার কারণে হয়ে থাকে। ডায়াবেটিস মেলাইটাস যদি ইনসুলিনের পরিমাণ যদি বডিতে কমে যায় অথবা রেজিস্ট্যান্স হয়, তাহলে ব্লাড সুগারের পরিমাণ বেড়ে যাবে, এটাকে ডায়াবেটিস মেলাইটাস বলে। আর ডায়াবেটিস ইনসিপিডাস এখানে ইনসুলিনের সাথে কোনো সম্পর্ক নেই। ডায়াবেটিস ইনসিপিডাস হচ্ছে এখানে এডিএস হরমোন, একটা হরমোন হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন অথবা ভ্যাসোপ্রেসিন হরমোন। এই হরমোনের পরিমাণ যদি বডিতে কমে যায়, তাহলে যে সমস্যা হবে সেটা হচ্ছে যে, অথবা এই হরমোনটা যদি বডিতে প্রপারলি কাজ করতে না পারে, তাহলে যে সমস্যা হবে সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। এডিএস হরমোনের কাজটা কি? এডিএস হরমোনের কাজ হচ্ছে বডিতে ওয়াটার ধরে রাখা, কিডনির মাধ্যমে বডিতে ওয়াটার বেশি বেশি ধরে রাখা, এটা হচ্ছে তার কাজ। ফলে বেশি ইউরিন পাস করতে পারবে না। ফলে এডিএস হরমোনের পরিমাণ যদি কমে যায়, তাহলে বডিতে ওয়াটার ধরে রাখতে পারবে না, ফলে বেশি বেশি ওয়াটার ইউরিনের মাধ্যমে বের হয়ে যাবে, ফলে পলি ইউরিয়া হবে। এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস এর প্রবলেম। আর হচ্ছে ব্লাড সুগার হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসে বেশি থাকবে, আর ডায়াবেটিস ইনসিপিডাস এটা নর্মাল থাকবে। ইউরিন ভলিউম যদি আমরা দেখি, ইউরিন ভলিউম ডায়াবেটিস মেলাইটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাস দুটোতে বেশি থাকবে, কিন্তু তুলনামূলকভাবে ডায়াবেটিস ইনসিপিডাস বেশি থাকবে। কারণ কি? ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে ব্লাড সুগারের কারণে, অনেক সময় ব্লাড সুগারের ইউরিনের মাধ্যমে পাস করে, সেখানে ওয়াটার অনেক সময় সুগারের সাথে চলে আসে, ফলে বেশি বেশি ইউরিন পাস হবে। কিন্তু ডায়াবেটিস ইনসিপিডাস এখানে আরো বেশি ইউরিন পাস হবে, কারণ হচ্ছে যে এখানে যে হরমোনটা বডিতে ওয়াটার ধরে রাখে, তার হচ্ছে এডিএস হরমোন। এই এডিএস হরমোন হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাসে কমে যায়, ফলে এখানে ওয়াটার ধরে রাখতে পারবে না, ফলে বেশি বেশি ইউরিন পাস করবে। আর হচ্ছে পরবর্তী আমরা যদি ইউরিন অসমোলারিটি এবং সিরাম অসমোলারিটি দেখি, এবং যেহেতু গ্লুকোজের পরিমাণ বডিতে এবং ইউরিনে বেশি থাকে, তাহলে ঘনত্ব বেড়ে যাবে। ইউরিন এবং সিরামের অসমোলারিটি বেড়ে যাবে। আর হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস যেহেতু বডিতে ওয়াটার অ্যাবজর্ব করতে পারতেছে না, ফলে বেশি বেশি ওয়াটার ইউরিনের মাধ্যমে পেশ হয়ে যাবে, ফলে বডিতে লবণের পরিমাণ বেড়ে যাবে, ফলে সিরামের অসমোলারিটি বেড়ে যাবে, কিন্তু ইউরিন অসমোলারিটি কমে যাবে, কারণ ইউরিনে বেশি বেশি ওয়াটার থাকবে। এটা হচ্ছে বেসিক মোটামুটি পার্থক্য। এখন আমরা এডিএস হরমোন অথবা ভ্যাসোপ্রেসিন হরমোনটা নিয়ে আলোচনা করবো। কারণ এটা হচ্ছে মেইন কারণ ডায়াবেটিস ইনসিপিডাস। যদি এডিএস হরমোন অথবা ভ্যাসোপ্রেসিন হরমোন কমে যায়, তখন অথবা কাজ করতে না পারে, তখন ডায়াবেটিস ইনসিপিডাস হয়। এডিএস হরমোন ব্রেনের একটি স্পেসিফিক লোকেশন হচ্ছে হাইপোথ্যালামাস, সেই হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়। হাইপোথ্যালামাস প্রধানত প্রিপোভ্যাসোপ্রেসিন নামে প্রিকারসর থেকে এটা আসে। প্রিপোভ্যাসোপ্রেসিন পরবর্তী স্প্লিট হয়ে এডিএস হরমোন নিউরোফাইসিন 2 অথবা প্রোপেপটিন এনে পরিণত হয়। এখানে যে মেইন হচ্ছে এদের মধ্যে হচ্ছে এডিএস হরমোন। এডিএস হরমোন পরবর্তীতে নার্ভ টার্মিনালের মাধ্যমে পোস্টেরিয়র পিটুইটারিতে এসে জমা হয়। পোস্টেরিয়র পিটুইটারি থেকে পরবর্তীতে কিডনিতে আসে, এবং কিডনি এটা নেফ্রন এটা কাজ করে। নেফ্রনের কালেক্টিং করতে এডিএস হরমোনটা এখানে কাজ করবে। এডিএস হরমোন দুইটি রিসেপ্টর এখানে বাইন্ড করে, পরবর্তীতে ইন্টারসেলুলার সিগন্যালিং পাথওয়ে অ্যাক্টিভেট করে, লাইক সিএমপি কে অ্যাক্টিভেট করে, এবং পরবর্তীতে ইকুইপোরিন 2 চ্যানেল কে ওপেন করে। ইকুইপোরিন 2 চ্যানেলের মধ্যে দিয়ে ওয়াটার অ্যাবজর্ব হয় বডিতে। সুতরাং যদি কোনো কারণে এডিএস হরমোন বডিতে না থাকে, এই ওয়াটার বডিতে অ্যাবজর্ব হতে পারবে না, ফলে বেশি বেশি ওয়াটার ইউরিনের মাধ্যমে পাস হয়ে যাবে। এখানে তাই দেখা যায় যে এডিএস হরমোন দুটো প্রবলেম এখানে হতে পারে। একটা হচ্ছে যদি প্রোডাকশনের সমস্যা হয়, প্রোডাকশন অথবা সিনথেসিসের যদি সমস্যা হয়, যেমন হাইপোথ্যালামাস অথবা পিটুইটারিতে, তখন সেটাকে বলা হয় পেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস। আবার যদি যদি সিনথেসিস এবং প্রোডাকশন যদি নরমাল থাকে, কিন্তু প্রপারলি কাজ করতে পারতেছে না কিডনিতে, তখন সেটাকে বলা হয় নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। এখন আমরা আলোচনা করেছি যে এটা পিপো ভ্যাসোপ্রেসিন থেকে আসে। পিপো ভ্যাসোপ্রেসিন থেকে এডিএস আসে, আবার প্রোপেপটিনও আসে। সে কারণে অনেক সময় আমরা ডায়াগনোসিসে দেখবো যে প্রোপেপটিন বর্তমানে এটা ইউজ করা হয় ডায়াগনোসিসের জন্য। কারণ এডিএস এবং প্রোপেপটিন দুইটাই একটা সেম প্রিকুরসর পিপো ভ্যাসোপ্রেসিন থেকে আসে। যদিও এখানে ফাংশন এডিএস এর মেইন, কিন্তু আমরা যদি এডিএসটা হচ্ছে আনস্টেবল এবং ডিফিকাল্ট টু মেজার, আর হচ্ছে প্রোপেপটিনটা স্টেবল এবং ইজিয়ার টু মেজার। সেখানে অনেক সময় বর্তমানে প্রোপেপটিনটা ইউজ করা হয় ডায়াগনোসিস এর জন্য এডিএস এর সাথে। এখন এডিএস এর বডিতে আমরা আলোচনা করছি, এডিএস এর কাজটা হচ্ছে বডিতে ওয়াটারটা ধরে রাখা। এটা হচ্ছে পানি ধরে রাখা, এটা হচ্ছে মেইন কাজ। যদি বডিতে কোনো কারণে ডিহাইড্রেশন হয়ে যায়, ব্লাড ভলিউম কমে যায়, অথবা বডিতে অসমোলারিটি বেড়ে যায়, মানে বডিতে পানির পরিমাণ কমে যায় বা লবণের পরিমাণ বেড়ে যায়, অথবা বডিতে প্লাজমার ঘনত্ব বেড়ে যায়, তখন হচ্ছে এডিএস হরমোন অ্যাক্টিভেট হয়ে যায়। এডিএস হরমোন তখন বডিতে ওয়াটার অ্যাবসর্ব করে ব্যালেন্স মেনটেন করে, অথবা ব্লাড ভলিউম বাড়িয়ে দেয়, ব্লাড প্রেশার বাড়াবে।
তাহলে এডিএস হরমোন কখন রিলিজ হয়? এডিএস হরমোন ডিহাইড্রেশন, পেশেন্ট যদি ডিহাইড্রেশন থাকে অথবা পেশেন্টের যদি প্লাজমা অসমোলারিটি যদি পেশেন্টের বেড়ে যায়, তখন হচ্ছে ওয়াটার অ্যাবজর্বের মাধ্যমে অসমোলারিটিকে মেনটেন করবে। ব্লাড প্রেশার কমে গেলে ব্লাড প্রেশারটা বাড়াবে। এডিএস হরমোন আবার হচ্ছে কখন কমে যায়? যদি এক্সেস ওয়াটার বডিতে থাকে, তাহলে তার আর অতিরিক্ত ওয়াটারের প্রয়োজন নেই। অথবা প্লাজমা ব্লাডের অসমোলারিটি যদি কমে যায়, মানে সোলের সাবস্টেন্স লবণের পরিমাণ কমে যায়, ওয়াটার পরিমাণ যদি বেশি থাকে, তখন হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে এডিএস এর পরিমাণটা কমে দেবে। এখন আমরা টাইপস নিয়ে আলোচনা করবো। টাইপ টু ডায়াবেটিস ইনসিপিডাস এর আমরা পূর্বে আলোচনা করেছি ডায়াবেটিস ইনসিপিডাস দুই জায়গায় সমস্যা থাকতে পারে। একটা হচ্ছে যে প্রোডাকশন অথবা সিনথেসিস যদি সমস্যা থাকে, তখন সেটাকে বলা হয় ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস। আবার যদি তার কাজ করতে সমস্যা হয়, যে প্রোডাকশন এবং সিনথেসিস ঠিক আছে কিন্তু যেখানে কাজ করার কথা সেখানে প্রপারলি সে কাজ করতে পারতেছে না, তখন সেটাকে বলা হয় নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। তো এখন হচ্ছে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস এর কি কারণ থাকতে পারে? বিভিন্ন কারণে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে যে ইডিওপ্যাথিক যদি কারণ থাকে, ইডিওপ্যাথিক এটা হচ্ছে 30% ক্ষেত্রে যে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। 30% ক্ষেত্রে এরকম হতে পারে। তবে টিউমার হতে পারে লাইক ক্রেনিওফেরিঞ্জিওমা, পিটুইটারি অ্যাডেনোমা অথবা সেকেন্ডারি কোনো মেটাস্টেসিস এর কারণে হতে পারে। অন্যান্য জায়গায় টিউমার আছে, সেখান থেকে মেটাস্টেসিস হয়ে যদি ব্রেনে আসে এবং হাইপোথ্যালামাস পিটুইটারিতে একটা ডিসফাংশন করে, তখন টিউমারের কারণে হতে পারে। ট্রমা হতে পারে অথবা নিউরোসার্জারি, ব্রেনে অপারেশন করার পরে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস অনেক সময় হতে পারে। ইনফিল্ট্রেশনের কারণে হতে পারে। বিভিন্ন ডিজিজ লাইক সার্কোইডোসিস, টিউবারকুলোসিস এবং ল্যাঙ্গারহ্যান্সেল হিস্টোসাইটোসিস এরকম ডিজিজ যদি ইনফিল্ট্রেশন হয়, তাহলে অনেক সময় ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে। বিভিন্ন ইনফেকশন হতে পারে, মেনিনজাইটিস, এনকেফালাইটিস হতে পারে, অটোইমিউন কিছু ডিজিজ হতে পারে লাইক লিম্ফোসাইটিক হাইপোথেসাইটিস, এটা লিম্ফোসাইট এখানে ইনফিল্ট্রেশন হবে। ভাস্কুলার কোনো ডিজিজ হতে পারে, যেটা আমরা দুইটা কমন কন্ডিশন হচ্ছে শিয়ান সিনড্রোম, যেটা ডেলিভারির পরে যদি হ্যামোরেজ হয় অথবা শকের কারণে পিটুইটারিতে সমস্যা হয়, তাহলে তো শিয়ান সিনড্রোম হতে পারে, অথবা পিটুইটারি অ্যাপোপ্লেক্সিস হতে পারে। আরেকটা হচ্ছে জেনেটিক কজে ডায়াবেটিস ইনসিপিডাস, ক্রিনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে। সেটাকে বলা হয় উলফ্রাম সিনড্রোম। উলফ্রাম সিনড্রোমে চারটা কন্ডিশন থাকবে। সেটা হচ্ছে একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস থাকবে, তারপর হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস থাকবে, অপটিক অ্যাট্রোফি থাকবে, ডেফনেস থাকবে। এই চারটা কন্ডিশন হলো উলফ্রাম সিনড্রোম থাকে, এখানে ডায়াবেটিস ইনসিপিডাস থাকতে পারে। আরেকটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস হচ্ছে যে প্রোপালে বডিতে এডিস হরমোন তৈরি হচ্ছে, কিন্তু সে যার মধ্যে প্রোপালে কাজ করতে পারতেছে না, তখন হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস হবে। এখানে অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে ড্রাগ ইনডিউসড। কমন যে একটা ড্রাগ হবে সেটা হচ্ছে লিথিয়াম। লিথিয়াম হচ্ছে কালেক্টিং ডাক্ট যেখানে থাকে, এই কালেক্টিং ডাক্ট যদি আমরা একটা সেলটা চিন্তা করি, সেখানে যে এডিএস হরমোন বাইন্ড করে যে প্রসেস করবে, সেই প্রসেসে লিথিয়াম হরমোন লিথিয়াম তো প্রসেস করতে দেয় না এটিএস হরমোনকে, ফলে এটিএস কাজ করতে পারে না। আরেকটা ড্রাগ হচ্ছে অ্যাম্ফোটেরসিন বি, ড্যামেক্লোসাইকিন অথবা সিডোফেবি, এই ড্রাগগুলো এটিএস হরমোনকে প্রপারলি কাজ করতে দেয় না। তারপর হচ্ছে মেটাবলিক কিছু কারণ আছে, হাইপার ক্যালসিমিয়া, যদি বডিতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে অথবা পটাশিয়ামের পরিমাণ যদি কমে যায়, তখন আমরা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে। তারপর হচ্ছে সিকিউরি ডিজিজ অথবা অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, এরকম কন্ডিশনে নেফ্রোজেনিক ডায়াবেটিস হতে পারে। জেনেটিক কিছু কারণ রয়েছে, জেনেটিকের কাজে হচ্ছে এক্স লিঙ্কড এবং অটোসোমাল দুইটা কন্ডিশনে হতে পারে। আমরা জানি এডিএস হরমোন কালেক্টিং ডাক্ট, এটা যদি কালেক্টিং ডাক্টের সেল আমরা চিন্তা করি, কালেক্টিং ডাক্টের ভেজো ল্যাটেরালি এটা হচ্ছে যে লুমেনের দিকে থাকবে, আর হচ্ছে যে ল্যাটেরাল সাইডে থাকবে। ল্যাটেরাল সাইডে ভেজো ল্যাটেরালি যে বি2 রিসেপ্টর থাকে, বি2 রিসেপ্টরে এডিএস হরমোনটা বাইন্ড করে এবং ইন্টারসেলুলার সিগন্যাল তাতে অ্যাক্টিভেট করে পরে একুইপোরিন 2 চ্যানেলকে ওপেন করে, এবং এই একুইপোরিন 2 চ্যানেলের মধ্যে ওয়াটার অ্যাবজর্পশন হয়। যদি ভি2 রিসেপ্টরে যদি সমস্যা হয়, মিউটেশন হয়, তখন এটা হচ্ছে এক্স লিঙ্কড কন্ডিশনে এটা হয়ে থাকে, তখন এডিএস এর প্রোফাইলে কাজ করতে পারবে না। আর অটোজোমাল রিসেসিভ কন্ডিশনে হচ্ছে একুইপোরিন 2 চ্যানেল মিউটেশন হয়, সেখানে একুইপোরিন 2 চ্যানেল হচ্ছে অ্যাবসেন্ট থাকে অথবা প্রোফাইলে কাজ করতে পারে না। সেটা সেই কন্ডিশনে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে। এখানে ইনফিল্ট্রেশনের কারণে হতে পারে, ইনফিল্ট্রেশনে অ্যামাইলোইডোসিস অথবা সার্কোইডোসিস এরকম কন্ডিশনে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে। এখানে ডায়াবেটিস ইনসিপিডাস অনেক সময় প্রাইমারি পলিটিক্সের সাথে একটা কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আমরা কিভাবে এটা ডিফারেন্সিয়েট করবো? প্রাইমারি পলিটিক্সে তো অনেক সময় পেশেন্টের বেশি বেশি ইউরিন আউটপুট হবে এবং পানি তৃষ্ণা বেশি লাগবে, কিন্তু একটা কমন একটা কন্ডিশন থাকতে পারে প্রাইমারি পলিটিক্সে পেশেন্টের সাইকিয়াট্রিক ইলনেসের একটা হিস্ট্রি থাকতে পারে। সাইকিয়াট্রিক ইলনেসের পেশেন্ট বেশি বেশি ওয়াটার ইনটেক করে এবং তাদের যে একটা ড্রাগ আছে লিথিয়াম ড্রাগ আছে, সেরকম একটা হিস্ট্রি হতে পারে। প্রাইমারি পলিটিক্সিয়াতে তখন আমরা ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা ডিফারেন্সিয়েট করতে পারবো যে প্রাইমারি পলিটিক্সিয়া যে সেখানে সাইকিয়াট্রিক মানে ইমেজের কারণে এক্সেসিভ ওয়াটার খাচ্ছে, কিন্তু তার এডিএস হরমোন নর্মাল আছে। সেরকম আমরা বলবো ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা ডিফারেন্সিয়েট করতে পারবো। এখন এই পেশেন্ট গুলো কিভাবে প্রেজেন্ট করতে পারে? নর্মালি হচ্ছে এটা পলি ইউরিয়া বেশি বেশি ঘন ঘন প্রস্রাব নিয়ে আসতে পারে। পলি ইউরিয়া নর্মালি একটা ইন্ডিভিজুয়াল হচ্ছে 1.5 লিটার থেকে 2 লিটার ইউরিন ডেইলি পাস করে, কিন্তু প্রাইমারি পরিবেশে ডায়াবেটিস ইনসিপিডাস হতে 5 লিটার থেকে 20 লিটার পর্যন্ত ইউরিন তারা পাস করে থাকে। পলিডিপসিয়া হতে পারে বেশি বেশি পানি তৃষ্ণা লাগবে, তীব্র পানি তৃষ্ণা লাগবে, বেশি করে ঠান্ডা পানি, আইস কুল ওয়াটার তার পছন্দ হবে।
এবং নকটুরিয়ান নিতে হতে পারে। তার ঘন ঘন প্রস্রাবের কারণে তার রিপিটেডলি তার ঘুম ভেঙে যাবে বারবার। তারপর ডিহাইড্রেশন হবে, পেশেন্টের মধ্যে উইকনেস হবে, মুখ শুকিয়ে যাবে, মাথা ঘোরাবে। এবং একটা কন্ডিশন কিন্তু নর্মালি যদি এরকম ডায়াবেটিস ইনসিপিডাস পেশেন্ট পানি তৃষ্ণা লাগার পরে যদি সে দ্রুত পানি খেতে না পারে, তাহলে সে দ্রুত খারাপ হয়ে যাবে। এটা হচ্ছে একটা কন্ডিশন। আর এটা হচ্ছে হাইপার নেট্রিয়ামি আসতে পারে, কারণ যে বেশি যেহেতু বডি থেকে বেশি বেশি ওয়াটার পাস হয়ে যাচ্ছে, বডিতে ওয়াটারের পরিমাণ কমে যাবে, ফলে লবণের পরিমাণ বেড়ে যাবে। ফলে সোডিয়ামের পরিমাণ যদি বেড়ে যায়, তখন পেশেন্ট কনফিউশন, সিজার, কোমা এরকম কন্ডিশন গুলো নিয়ে আসতে পারে। যদি পেশেন্টের প্রিমিয়াম ডায়াবেটিস ইনসিপিডাস থাকে, তাহলে এডিশনাল আরো কিছু ফিচার এখানে থাকতে পারে। লাইক হেডেক থাকতে পারে, যদি টিউমার থাকে, ভিজুয়াল ডিফেক্ট থাকতে পারে, অথবা অন্যান্য হরমোনের ডেফিসিয়েন্ট থাকতে পারে, প্যান হাইপোপিটুইটারিজম নিয়েও পেশেন্ট আসতে পারে। এখন আমরা ইনভেস্টিগেশন কিভাবে করবো? ইনভেস্টিগেশনের জন্য আমরা প্রথমে বেসিক কিছু ইনভেস্টিগেশন করতে পারি। বেসিক ইনভেস্টিগেশনে যে আমরা যদি সিরাম সোডিয়াম লেভেলটা দেখি, এখানে হয়তো সোডিয়ামের পরিমাণটা বেশি থাকবে, যেহেতু লবণের পরিমাণ বেড়ে যাচ্ছে, বড় বেশি পানির পরিমাণ কমে যাবে, সোডিয়ামের পরিমাণ বেড়ে যাবে। আমরা প্লাজমা অসমোলারিটি, ইউরিন অসমোলারিটি করবো। প্লাজমা অসমোলারিটি কিভাবে? যদি বডিতে পানির পরিমাণ কমে যাচ্ছে, বেশি বেশি ওয়াটার ইউরিনের সাথে বের হয়ে যাচ্ছে, সেই জন্য বডির প্লাজমার অসমোলারিটি বেড়ে যাবে, আর ইউরিনের অসমোলারিটি কমে যাবে, 600 কম থাকবে। আর প্লাজমা অসমোলারিটি 300 বেশি থাকবে। ইউরিনের স্পেসিফিক গ্রেভিটিটা কেমন হবে? স্পেসিফিক গ্রেভিটি হচ্ছে নর্মালি হচ্ছে স্পেসিফিক গ্রেভিটি 1.010 থেকে 1.030। কিন্তু হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাসে এটা হচ্ছে আরো কমে যাবে, লাইক লেস দেন 1.005, ওয়াটারের মতো হয়ে যাবে এটার অসমোসিস গ্রেভিটি। আর ইউরিন আউটপুটটা কেমন হবে? ইউরিন আউটপুটটা বেশি হবে। আমরা যদি 24 ঘন্টা ইউরিন আউটপুট মেজার করি, পেশেন্টের তার ইউরিন আউটপুটে 3 লিটারের বেশি পাবো, এবং সেটা 5 থেকে 20 লিটার পর্যন্ত হতে পারে। আমরা ব্লাড গ্লুকোজ দেখবো, ব্লাড গ্লুকোজ এখানে নরমাল থাকবে, কিন্তু ডায়াবেটিস মেলাইটাস থাকলে সেটা ব্লাড গ্লুকোজ বেশি থাকবে। তো ডায়াবেটিস মেলাইটাস আছে কিনা সেটা এক্সক্লুড করার জন্য আমরা ব্লাড গ্লুকোজ লেভেলটা চেক করবো। এখন পরবর্তীতে ইনিশিয়াল টেস্টের পরে আমরা ডায়াগনস্টিক কিছু টেস্ট করবো। গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে এখানে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট। ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টের মাধ্যমে আমরা বডিতে আর্টিফিশিয়ালি ডিহাইড্রেশন অথবা পানির শূন্যতা তৈরি করবো। তাহলে একটা নর্মাল মানুষের বডি যেভাবে রিয়েক্ট করে, সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস পেশেন্ট ভিন্নভাবে রিয়েক্ট করবে। আর তার ফাইন্ডিংস গুলো আলাদা হবে। আর এটার মাধ্যমে আমরা ডায়াবেটিস ইনসিপিডাস আছে কিনা, অথবা প্রিমিয়াম নাকি নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস, সেটা আমরা আলাদা করতে পারি। তো প্রসিডিউরটা কি হবে? এটা তো পরীক্ষার দিন আমরা নর্মালি চা কফি ধূমপান নিষেধ। পরীক্ষার দিন চা কফি ধূমপান খাওয়া যাবে না। সকাল 7টা 30 পর্যন্ত নর্মালি আমরা পানি খাবো। ও কিন্তু অতিরিক্ত পানি খাওয়া যাবে না, যাতে বডিতে রিজার্ভ থাকে পরবর্তীতে অনেক সময়ের জন্য। আমরা নর্মালি যেরকম পানি খাই সেরকম পানি খাবো 7টা 30 পর্যন্ত, কিন্তু 7টা 30-এর পর থেকে সম্পূর্ণ পানি খাওয়া নিষেধ। 7টা 30-এর পর থেকে আমরা কোনো পানি খাবো না। আর 1 ঘন্টা পরে আমরা 8টা 30-এ আমরা পেশেন্টের ওয়েট মেজার করবো, এবং প্লাজমা অসমোলারিটি, ইউরিন অসমোলারিটি আমরা দেখবো। তারপরে প্রতি 2 ঘন্টা পর পর আমরা এই তিনটা প্যারামিটার আমরা মেজার করবো: ওয়েট, প্লাজমা অসমোলারিটি এবং ইউরিন অসমোলারিটি আমরা মেজার করবো। যতক্ষণ না পর্যন্ত পেশেন্টের প্লাজমা অসমোলারিটি 300-এর বেশি হয় এবং ইউরিন অসমোলারিটি 600 কম হয়। যদি প্লাজমা অসমোলারিটি 300-এর বেশি হয় এবং ইউরিন অসমোলারিটি 600-এর বেশি হয়, তাহলে আমরা ডিডিএবিপি, ডেস অ্যামাইনোডেস অ্যাসপার্টেট আর্জিনিক ভ্যাসোপ্রেসিন, এটা হচ্ছে একটা সিনথেটিক এডিএস অ্যানালগ, আমরা এটা দেবো। তখন 2 মাইক্রোগ্রাম ইন্ট্রামাসকুলার আমরা দেবো। এটা দেওয়ার পরে আমরা আরো 2 ঘন্টা পরে আমরা পেশেন্টের ওয়েট, প্লাজমা অসমোলারিটি, ইউরিন অসমোলারিটি মেজার করবো। তখন আমরা ফার্দার ইনভেস্টিগেশনে আসবো, ইন্টারপ্রিটেশন আমরা দেখবো। কিন্তু আমরা যদি দেখি যে তার আগে এটা প্লাজমা অসমোলারিটি 300-এর বেশি অথবা ইউরিন অসমোলারিটি 600 কম আসার আগে যদি পেশেন্টের ওয়েট যদি 3% এর বেশি কমে যায়, তাহলে আমরা ফার্দার আগাবো না। তখন আমরা টেস্টটা স্টপ করে দেবো। স্টপ করে দিয়ে আমরা ডেস ভ্যাসোপ্রেসিনটা দেবো। কারণ হচ্ছে আরো কিছু ওয়েট করি তাহলে সেটা ডেঞ্জারাস একটা কন্ডিশন, বডিতে পানি শূন্যতা অনেক কমে যাবে, পানি পানির পরিমাণ অনেক কমে যাবে। সেই কারণে আমরা আর আগাবো না। তখন 3% এর বেশি যদি কমে যায়, তখন আমরা ভ্যাসোপ্রেসিন আমরা ইনজেকশন দিয়ে দেবো। এখন আমরা এটা ইন্টারপ্রিটেশনটা দেখি। ইন্টারপ্রিটেশন হচ্ছে যে যদি ক্রিনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস হয়, ক্রিনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস এর ফাইন্ডিংস হচ্ছে এডিএস, এডিএস এর পরিমাণটা কম থাকবে। আমরা যদি এডিএসটা মেজার করি, কারণ হচ্ছে ক্রিনিয়াল একটা সিনথেসিস হচ্ছে না, প্রোডাকশন হচ্ছে না সেন্ট্রালি ব্রেন থেকে, সেখানে এডিএস এর পরিমাণটা কম থাকবে। আর এডিএস এর পরিমাণ কম থাকলে বেশি বেশি ইউরিন বডি থেকে বের হয়ে যাবে, ফলে ইউরিনের অসমোলারিটি কম থাকবে। আর প্লাজমা অসমোলারিটি বেশি থাকবে, কারণ বডি থেকে ওয়াটার বের হয়ে যাচ্ছে। তারপরে আমরা যদি ইনজেকশন দিই, ইনজেকশন দেওয়ার পরে এটা রেসপন্সটা মোর দেন 50% হবে। মোর দেন 50% ইউরিনের অসমোলারিটিটা বেড়ে যাবে, কারণ বডিতে যেহেতু প্রোডাকশন হচ্ছে না। আমরা যদি বাইরে থেকে ভেজোপ্রেসিন দিই, তাহলে এটা কিডনিতে প্রপারলি কাজ করে এটা পরিমাণটা ইউরিন অসমোলারিটিটা বাড়িয়ে দেবে।
আর নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসে এর ফাইন্ডিংস কি হবে? নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসে হচ্ছে এডিএস এর পরিমাণটা নরমাল থাকবে। আমরা জানি এখানে প্রোডাকশনটা নরমাল, কিন্তু কিডনিতে সে প্রপারলি কাজ করতে পারতেছে না। ফলে এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে অনেক সময় এডিএস এর পরিমাণ বাড়াতে পারে অথবা নরমাল থাকতে পারে। এডিএস এখানে নরমাল অথবা বেশি থাকবে। কিন্তু এডিএস যেহেতু কাজ করতে পারতেছে না, সেই কারণে বেশি বেশি ওয়াটার ইউরিনের মাধ্যমে পাস হয়ে যাবে। ফলে ইউরিনের অসমোলারিটি কম থাকবে, আবার ব্লাডে অসমোলারিটি বেশি থাকবে। কিন্তু এখানে ইনজেকশন, আমরা যদি ভ্যাসোপ্রেসিন ইনজেকশন দিই, ইনজেকশন দেওয়ার পরে যদি আমরা মেজার করি, তখন দেখা যাবে যে ইউরিনের অসমোলারিটি তেমন বাড়বে না। কারণ এখানে কিডনিতে প্রপারলি সে কাজ করতে পারতেছে না, কিডনিতে সমস্যা। তো এই দুটা দিয়ে আমরা নেফ্রোজেনিক নাকি প্রিনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস সেটা আমরা মেজার করতে পারি। আর প্রাইমারি পলিডিপসিয়াতে ফাইন্ডিংস কি হবে? প্রাইমারি পলিডিপসিয়াতে এডিএসটা নরমাল থাকবে, সেখানে কম বেশি থাকবে না। প্রাইমারি পলিডিপসিয়া এডিএস এর কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যেহেতু বেশি বেশি আমরা ওয়াটার, প্রাইমারি পলিডিপসিয়াতে পেশেন্ট বেশি বেশি ওয়াটার ইনটেক হচ্ছে, আমরা বেশি বেশি ইউরিন পাস হচ্ছে, সেখানে তার ইউরিন অসমোলারিটি এবং তার প্লাজমা অসমোলারিটি দুইটাই কম থাকবে। আর হচ্ছে এখানে যদি প্রাইমারি পলিটিক্সে হয়, তখন আমরা ভেজোপ্রেসিন ইনজেকশন দিব না, কারণ এখানে এডিএস যেহেতু নর্মাল থাকে, বেশি বেশি ওয়াটার ইনটেকের কারণে এডিএস এডিএস এর মধ্যে বেশি ওয়াটার বডিতে এমনি অ্যাবজর্ব হচ্ছে। এখন বাইরে থেকে যদি আমরা আরো ভেজোপ্রেসিন ইনজেকশন দিই, তখন আরো বেশি ওয়াটার বডিতে ইনটেক হবে। ফলে ডেঞ্জারাসলি এটা হচ্ছে ওয়াটার ইনটেক্সিকেশন হতে পারে। সেই কারণে প্রাইমারি পলিটিক্সের পেশেন্টে আমরা ভেজোপ্রেসিন ইনজেকশন দিব না। আরেকটা অল্টারনেটিভ টেস্ট অফ ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট হচ্ছে হাইপারটোনিক স্যালাইন স্টিমুলেশন। হাইপারসেন আমরা স্যালাইন স্টিমুলেশন দিয়ে আমরা বডির প্লাজমার অসমোলারিটি আমরা বাড়াবো। আমরা জানি যে প্লাজমার অসমোলারিটি অর্থাৎ লবণের পরিমাণ যদি বেড়ে যায়, তখন হচ্ছে এডিএস এর পরিমাণ, আবার এডিএস বেশি বেশি রিলিজ হয়, যাতে ঘনত্বটা মেনটেন করতে পারে। সেই কারণে আমরা তখন হাইপারটোনিক স্যালাইন স্টিমুলেশন টেস্টে এডিএস অথবা প্রোপেকটিন লেভেলটা মেজার করতে পারি। আমরা পূর্বে আলোচনা করেছি এডিএস এবং প্রোপেকটিন সেম প্রিকারসর থেকে আসে, পিপো ভ্যাসোপ্রেসিন থেকে আসে। সেই কারণে আর হচ্ছে প্রোপেকটিন মেজার করা হচ্ছে ইজি এবং এটা মোর স্টেবল দেন এডিএস। সেখানে আমরা এডিএস এবং প্রোপেকটিন দুইটা যেকোনো একটা মেজার করতে পারি হাইপারটেনশন স্টিমুলেশন টেস্ট দিয়ে। এখন আমরা নেক্সট ইনভেস্টিগেশন কি করবো? নেক্সট ইনভেস্টিগেশন আমরা যদি এটা কনফার্ম হতে পারি যে এটা ডায়াবেটিস ইনসিপিটাস এবং নেফ্রোজেনিক নাকি এবং কিডনি ডায়াবেটিস ইনসিপিটাস, তখন এটা ফার্স্ট আইডেন্টিফাই করার জন্য আমরা ফার্দার কিছু ইনভেস্টিগেশন করব। আমরা এমআরআই ও ব্রেন করবো পিটিউটারি প্রোটোকলে। তখন আমরা পিটিউটারি এবং হাইপোথ্যালামাস এই দুটা জায়গায় কোনো টিউমার অথবা অন্য কোনো লেশন আছে কিনা সেগুলো আমরা দেখতে পারি। সিরাম ক্যালসিয়াম লেভেল আমরা মেজার করবো, কারণ ক্যালসিয়াম বেশি থাকলে আমরা জানি নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস হয়। আমরা সিরাম ইলেক্ট্রোলাইটের মাধ্যমে ক্যালসিয়াম পটাশিয়াম লেভেলটা দেখবো, পটাশিয়াম কম থাকলে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস হয়। এখন সিকিডি ডিজিজ অথবা অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথিতে অনেক সময় নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস হয়। সেখানে আমরা অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি করবো। অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি আমরা কোনো সিকিউরিটি অফ দ্য অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথিক ফিচার আছে কিনা আমরা দেখবো। তখন আমরা প্লাজমা ভ্যাসোপ্রেসিন অথবা প্রোপেটিন লেভেল আমরা পরবর্তীতে দেখতে পারি। প্লাজমা ভ্যাসোপ্রেসিন এডিএস এর লেভেলটা কেমন আছে, অথবা প্রোপেকটিন লেভেল। আমরা জানি ভ্যাসোপ্রেসিন এবং প্রোপেকটিন লেভেল একই প্রিকোসর থেকে আসে। ফলে এই প্রোপেকটিন লেভেলটা মেজার করা ইজি। এই দুটো আমরা মেজার করতে পারি ডায়াগনোসিসের জন্য। এখন আমরা ট্রিটমেন্ট কি দিব? ট্রিটমেন্টের মধ্যে যদি আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে পারি যে এটা পেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস, তাহলে পেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস এর মূল চিকিৎসা হচ্ছে ডেসমোপ্রেসিন। ডেসমোপ্রেসিন আমরা দিব। এটা হচ্ছে যে সিনথেটিক এডিএস অ্যানালগ। স্বাভাবিক এডিএস এর চেয়ে এটা দীর্ঘ হিসেবে কাজ করে। এটা কয়েকটা রুটে আমরা দিতে পারি। এটা কোয়েশ্চেন আসতে পারে যে যদি নরমাল হচ্ছে সেফ হচ্ছে, সবচেয়ে সেফ হচ্ছে ইন্টারনাল স্প্রে আমরা দিতে পারি। ইন্টারনাল স্প্রে আর ওরালও আমরা ইউজ করতে পারি, কিন্তু এটা বায়ো অ্যাভেলেবিলিটি এটা অনেক সময় ভেরিয়েবল কমে যেতে পারে, অথবা ওরালি ব্যবহার করলে যদি পেশেন্ট সিক থাকে, একটু সিক পেশেন্ট, তখন তো আমরা ইন্টারনাল অথবা ওরালি ইউজ করতে পারবো না। তখন আমরা ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিতে পারবো, অথবা আইসিইউ পেশেন্টের আমরা আইভি ইনজেকশনের মাধ্যমে ভ্যাসোপ্রেসিন দিতে পারি। এটা আমরা কিভাবে মনিটর করবো? এটা আমরা সিরাম সোডিয়াম অথবা ইউরিন অসমোলারিটি আমরা মনিটর করবো। কারণ আমরা যদি ভেজোপ্রেসিন বেশি বেশি দিই, তাহলে বডিতে ওয়াটারের পরিমাণ বেড়ে যাবে। তাহলে ওয়াটারের পরিমাণ বেড়ে গেলে লবণের পরিমাণ কমে যাবে, তাহলে হাইপোনেট্রিয়াম হতে পারে এবং সেটা ডেঞ্জারাস বডিতে কমপ্লিকেশন তৈরি করবে। সেখানে আমরা রেগুলার সিরাম সোডিয়াম এবং ইউরিন অসমোলারিটি চেক করবো। আমরা যদি এক্সেস ভ্যাসোপ্রেসিন দিই, সেটা ওয়াটার ইনটক্সিকেশন করে রিটেনশন করে ওয়াটার ইনটক্সিকেশন করতে পারে। এই কারণে আমরা এক্সেস ভ্যাসোপ্রেসিন দেওয়া যাবে না। যাতে এক্সেস ভ্যাসোপ্রেসিন না হয়, সেখানে আমরা সিরাম সোডিয়াম অথবা এবং ইউরিন অসমোলারিটি আমরা দেখে ডোজটা আমরা অ্যাডজাস্ট করবো রেগুলারলি। তারপর হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস যদি হয়ে থাকে এবং সেটা যদি লিথিয়ামের কারণে হয়, তাহলে আমরা অ্যামাইলোয়েড ইউজ করবো। আমরা যদি লিথিয়াম কানেক্টিং একটা সেলের ভিতরে এন্ট্রি করে পরে এডিএস কে কাজ করতে দেয় না। ফলে অ্যামাইলোরাইড ওই লিথিয়ামের এই
এডিএস যে বাড়াবে সেই প্রসেসটাকে ইন্টারফেয়ার করে। ফলে লিথিয়াম ইনডিউসড ডায়াবেটিস ডায়াবেটিস ইনসিপিটাসে আমরা অ্যামোলারাইড ইউজ করবো, পরবর্তী আমরা থাইরয়েড ডায়াবেটিস ইউজ করতে পারি। থাইরয়েড ডায়াবেটিস আমরা মনে হতে পারে যে ডায়াবেটিস এখানে এক্সেস আরো ডায়াবেটিস বাড়াবে, কিন্তু থাইরয়েড ডায়াবেটিসের এখানে একটা প্যারাডক্সিক্যাল ইফেক্ট। থাইরয়েড ডায়াবেটিস প্রথমে মাইল্ড ভলিউম ডিপ্রেশন করবে, ডায়াবেটিসের মাধ্যমে মাইল্ড ভলিউম ডিপ্রেশন করবে, মাইল্ড ভলিউম ডিপ্রেশন করে পরবর্তী যেটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে রিঅ্যাবজর্পশনটা বাড়াবে। ফলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে যদি রিঅ্যাবজর্পশন বাড়িয়ে দেয়, ফলে কালেক্টিং থাকলে এটা ফ্লুইড কম যাবে, ফলে সেখানে সেখানে কম ফ্লুইড অ্যাবজর্ব, ফলে অ্যাবজর্ব হবে। আর হচ্ছে পরবর্তীতে আমরা আরেকটা ড্রাগ হচ্ছে অ্যানিসাইড ইউজ করতে পারি। অ্যানিসাইড আমরা নর্মাল হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন এডিএস কে ইনহিবিট করে। কিন্তু অ্যানিসাইড এর মাধ্যমে যদি আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন এর পরিমাণ কমিয়ে দিই অথবা ইনহিবিট করি, তাহলে এডিএস এর পরিমাণ বেড়ে যাবে। ফলে এখানে এডিএস এর ইফেক্টটা একটু বাড়বে, ফলে পানি ওয়াটার ইউরিন কম বের হবে বডি থেকে। সাথে সাথে আমরা সেকেন্ডারি কজ গুলা আমরা ট্রিটমেন্ট করবো, লাইক ক্যালসিয়াম, পটাশিয়াম অথবা সিকিউরি ডিজিজ যদি থাকে, অবস্ট্রাকটিভ ইউরো যদি থাকে, আমরা সেই সেকেন্ডারি কজ গুলোর সাথে ট্রিটমেন্ট করবো। এবং যে প্রাইমারি পলিসিতে আমরা জানি যে কখনো আমরা ভ্যালিডেশন দিব না, কারণ সেখানে এডিএস নর্মালি ইনটেক থাকে। ফলে আমরা যদি আরো বেশি ভ্যালিডেশন দিই, তখন বডিতে ওয়াটার ইনটক্সিকেশন হবে। আমরা ফ্লুইড রেস্ট্রিকশন করবো, স্লোলি পেশেন্টের ফ্লুইড রেস্ট্রিকশন করবো। তারপর সাথে সেকেন্ডারি সাইকিয়াট্রিক যদি কোনো ইলনেস থাকে, সেই সাইকিয়াট্রিক ইলনেস গুলো আমরা চিকিৎসা করবো। এখন আমরা স্পেশাল দুটো সিচুয়েশন নিয়ে আলোচনা করবো। ডায়াবেটিস ইনসিপিডাস পেশেন্টের সাথে যদি কর্টিসল ডেফিসিয়েন্সি থাকে, তাহলে তার প্রেজেন্টেশনটা কেমন হবে? আসলে প্যানহাইপোপিটুইটারিজম অথবা অ্যাড্রিনাল ইনসফিসিয়েন্সি থাকতে পারে। এখন নরমাল ভাবে যে কর্টিসল এডিএস কে ইনহিবিট করে অথবা এডিএস এর পরিমাণটা কমে যায়। এখন অ্যাড্রিনাল ইনসফিসিয়েন্সি যদি কর্টিসল কম থাকে, তাহলে এডিএস এর পরিমাণটা বেড়ে যাবে অথবা এডিএস বেশি বেশি কাজ করবে। ফলে এডিএস বেশি বেশি কাজ করলে বডিতে বেশি বেশি ওয়াটার অ্যাবজর্ব হবে এবং ইউরিন পরিমাণটা কম হবে। ফলে সেখানে মাস্ট থাকবে, ডায়াবেটিস ইনসিপিটাস এর সাইন গুলা কম রিলিজ হবে। আর কর্টিসল ডেফিসিয়েন্সি অথবা অ্যাড্রিনাল ইনসফিসিয়েন্সি কারেকশন করার সময় আমরা যদি স্টেরয়েড পেশেন্টকে দিই, ইনজেকশন দিই, তখন হচ্ছে আবার এডিএস এর পরিমাণ কমে যাবে, তখন আবার ডায়াবেটিস ইনসিপিটাস আনমাস্কড হয়ে যাবে। তখন তাই আমরা হচ্ছে প্যান হাইপোপিটুইটারিজম সবসময় কর্টিসল আগে, তারপর ডায়াবেটিস ইনসিপিটাস ট্রিটমেন্ট করতে হবে। প্রেগন্যান্সিতে ডায়াবেটিস ইনসিপিটাস লাইক একটা প্রেজেন্টেশন থাকতে পারে, কারণ প্লাসেন্টাল ভ্যাসোপ্রেসিনেস একটা এনজাইম থাকে। প্লাসেন্টাল ভ্যাসোপ্রেসিনেস এই এনজাইমটা এডিএস কে ভেঙে দেয়, ফলে এডিএস এর পরিমাণ কমে যায়। ফলে ওই সময় তার গেস্টেশনাল একটা ডায়াবেটিস ইনসিপিটাস টাইপ প্রেজেন্টেশন থাকতে পারে। কিন্তু ডেলিভারির পরে সাধারণত এটা আবার ঠিক হয়ে যায়। এখন যদি আমরা একটু কমপ্লিকেশন চিন্তা করি যে কি ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে ডায়াবেটিস ইনসিপিটাসে। ডায়াবেটিস ইনসিপিটাস সিভিয়ার হাইপোনাট্রিয়ামিয়া হতে পারে, বডিতে যেহেতু বেশি বেশি ওয়াটার বের হয়ে যায়, সেই কারণে লবণের পরিমাণ বেড়ে যেতে পারে, লবণের পরিমাণগুলো হাইপোনাট্রিয়ামিয়া ডেভেলপ করবে। আবার হচ্ছে বডিতে আমরা যদি ভ্যাসোপ্রেসিন বেশি বেশি দিই, ভ্যাসোপ্রেসিন বেশি বেশি দেওয়ার পরে বডিতে ওয়াটার বেশি বেশি অ্যাবজর্ব হবে, তখন আবার হাইপোনেট্রিমিয়া ডেভেলপ করতে পারে। তার মানে এখানে হাইপোনেট্রিমিয়া এবং হাইপোনেট্রিমিয়া দুটো ডেভেলপ করতে পারে। এবং বেশি বেশি প্রচুর ইউরিন পাস হওয়ার কারণে হাইড্রোনেফ্রোসিস, বাইলেটারাল হাইড্রোনেফ্রোসিস অথবা ব্লাডার ডাইলাটেশন হতে পারে এবং গ্রোথ রিটার্ডেশন হতে পারে। যদি শিশুরা অপুষ্টি অথবা ডিহাইড্রেশনের কারণে গ্রোথ রিটার্ডেশন হতে পারে। এখন আমরা একটা সিনারিও দেখি যে একটা 28 ইয়ার ওল্ড মেল ডেইলি তার 10 লিটারের মতো ইউরিন আউটপুট হয়। তখন আমরা বেসিক ইনভেস্টিগেশন করে দেখলাম যে সোডিয়ামের পরিমাণ বেশি আছে এবং প্লাজমা অসমোলারিটি তার বেশি আছে, নর্মাল 310 এর চেয়ে বেশি আছে, এবং ইউরিন অসমোলারিটি হচ্ছে কম আছে। এখন আমরা যে ভ্যাসোপ্রেসিন ইনজেকশন দিলাম, ভ্যাসোপ্রেসিন ইনজেকশন দেওয়ার পরে ইউরিনের অসমোলারিটি 350 95 থেকে 350 মিলি অসমোল পার কেজিতে হলো। তাহলে এখন একটা ডায়াগনোসিস কি হবে? যেহেতু আমরা ভ্যাসোপ্রেসিন দেওয়ার পরে ইউরিনের অসমোলারিটি বেড়ে গেছে, তার মানে এখানে কিডনিতে প্রপারলি এজেসটা কাজ করতেছে, কিন্তু এটা প্রোডাকশনটা নর্মালি ঠিক নাই। যার কারণে আমরা বাইরে থেকে ভ্যাসোপ্রেসিন দেওয়ার পরে এটা ইউরিন অসমোলারিটি বেড়ে যাচ্ছে, যেখানে এটা ডায়াগনোস হবে ক্রিনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস।